সম্মানিত চিকিৎসকবৃন্দ, আসন্ন রেসিডেন্সি পরীক্ষার জন্য হাতে খুব কম সময় আছে, যার জন্য নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকে আপনাদের সাথে আমি ডাক্তার অর্ণব যুক্ত হয়েছি প্রিভিয়াস ইয়ার্সের একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সলভ করার জন্য। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্যাথোলজির একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনটা আমি সিলেক্ট করেছি, এই কোয়েশ্চেনটা ডিপ্লোমা জুলাই 2020-এ এসেছে এবং এটা আমাদের হিলিং অ্যান্ড হিমোডিনামিক্স চ্যাপ্টারের অংশ। কোয়েশ্চেনটা ছিল ইভেন্টস দ্যাট লিড টু ইডেমা ইন সিরোসিস অফ লিভার। তাহলে সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে আমাদের কোন কোন কারণে ইডেমা ডেভেলপ করছে? তাহলে দেখতেই পাচ্ছেন 5টা অপশন আছে। তাহলে আমি অপশনের দিকে আগে যাচ্ছি না, আমরা আগে একটু দেখে আসি যে সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে আমাদের আসলে কেন ইডেমা ডেভেলপ করছে, আমরা সেই মেকানিজমটা একটু বুঝে পড়ার চেষ্টা করি। প্রথমে আমরা এই ছবিটা একটু দেখার চেষ্টা করি চিকিৎসকবৃন্দ, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি যদি একটু একে দেখার চেষ্টা করি, সিরোসিস অফ লিভার যখন ডেভেলপ করছে সেক্ষেত্রে আমরা জানি যে লিভারের সাথে আমাদের হার্টের যে কানেকশন বা ইনফিরিয়র ভেনা কাভার যে কানেকশন, সেই ইনফিরিয়র ভেনা কাভাতে ড্রেন করছে আমাদের হেপাটিক ভেইন, তাই তো? দিস ইজ হেপাটিক ভেইন। এই হেপাটিক ভেইন থেকে আমরা পাচ্ছি ইনফিরিয়র ভেনা কাভা, যেটা ড্রেন করছে, পরবর্তীতে সেটাই কিন্তু আমাদের হার্টে যাচ্ছে, তাই তো? তাহলে অন্যদিকে লিভারে আসছে পোর্টাল ভেইন, যে পোর্টাল ভেইনটা একদিকে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন এবং স্প্লেনিক ভেইন দিয়ে ফরমেশন হচ্ছে। তাহলে ইন কেস অফ সিরোসিস অফ লিভার, যখন সিরোসিস অফ লিভার হচ্ছে তার অনেক কজ হতে পারে, হেপাটাইটিস থেকে শুরু করে অটোইমিউন লিভার ডিজিজ, বহু ধরনের কজ আছে। বাট সিরোসিস অফ লিভারের ক্ষেত্রে আমরা জানি যে ক্ষেত্রে পোর্টাল হাইপারটেনশন একটা অন্যতম রিস্ক ফ্যাক্টর হিসেবে থাকে। সো এক্ষেত্রে আমরা যদি পোর্টাল হাইপারটেনশন বলি, তাহলে পোর্টাল হাইপারটেনশন হলে তাহলে কি হবে? আমাদের এই যে আগের যে ছবিটা আমরা দেখলাম, দেখুন পোর্টাল হাইপারটেনশন যখন ডেভেলপ করছে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে স্প্লাঙ্কনিক সার্কুলেশন, সেই স্প্লাঙ্কনিক সার্কুলেশনে আমাদের ব্লাড অ্যাকুমুলেটেড থাকছে, আমাদের পোর্টাল সার্কুলেশনে কিন্তু যেতে পারছে না, যেহেতু সেখানে রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে। আরও কি হচ্ছে, আমাদের যখন এই পোর্টাল হাইপারটেনশনটা ডেভেলপ করছে সেক্ষেত্রে আমাদের বেশ কিছু ফ্যাক্টর রিলিজ হয়, যার ভিতর অন্যতম হচ্ছে নাইট্রিক অক্সাইড বা কার্বন মনোক্সাইড। এই যে ফ্যাক্টরগুলো রিলিজ হচ্ছে যখন পোর্টাল হাইপারটেনশন হচ্ছে, সেক্ষেত্রে তারা কি করে? তারা আমাদের এই যে স্প্লাঙ্কনিক যে সার্কুলেশন আছে, সেই স্প্লাঙ্কনিক সার্কুলেশনে তারা করে ভেজোডাইলেশন। তাহলে স্প্লাঙ্কনিক সার্কুলেশনে যখন ভেজোডাইলেশন হচ্ছে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু একদিকে এখানে রেজিস্ট্যান্স, যার জন্য ব্লাড যেতে পারছে না, অন্যদিকে এইদিকে ভেজোডাইলেটর সাবস্টেন্স রিলিজ হচ্ছে। তাহলে এই দুই কারণে আমরা যদি সে আগের ছবিতে চলে যাই, এখানে রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, যার জন্য সার্কুলেশন দিয়ে আমাদের ব্লাড যেতে পারছে না পোর্টাল ভেইনে। অন্যদিকে আমাদের ডাইলেটর সাবস্টেন্সের কারণে এই যে স্প্লাঙ্কনিক সার্কুলেশন সেটা ডাইলেটেড থাকছে। তাহলে স্প্লাঙ্কনিক ভেজোডাইলেশন হলে আমাদের সমস্যাটা কি হচ্ছে? স্প্লাঙ্কনিক ভেজোডাইলেশন যদি হয় তাহলে পোর্টাল ভেইন দিয়ে আমাদের সার্কুলেশন কমে যাচ্ছে, কমে যাওয়ার কারণে তখন কি হবে? স্প্লাঙ্কনিক ভেসেলে ব্লাড অ্যাকুমুলেটেড বেশি থাকছে। এবং অন্যদিকে দেখুন আমাদের এই যে হেপাটিক ভেইন হয়ে যে ব্লাডটা ইনফিরিয়র ভেনা কাভাতে যেত, সেই ইনফিরিয়র ভেনা কাভাতে যাওয়ার পর কি হতো? সেটা ড্রেন করতো কোথায়? আমি যদি একটু এক্সটেনশন করার চেষ্টা করি, এই যে ইনফিরিয়র ভেনা কাভাতে যে ব্লাড ড্রেন করছে সেটাই কিন্তু সরাসরি চলে যেত আমাদের রাইট অ্যাট্রিয়ামে। তাহলে পোর্টাল হাইপারটেনশন যখন ডেভেলপ করছে, বা বিপরীতভাবে আমরা যদি বলি স্প্লাঙ্কনিক ভেসোডাইলেশন যখন ডেভেলপ করছে, সেক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এই ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে ব্লাডের ডেলিভারি কমে যাচ্ছে, অর্থাৎ ভেনাস রিটার্ন কমে যাচ্ছে। এবং এই ভেনাস রিটার্ন যদি কমে যায় তাহলে কি হবে? আমরা জানি ভেনাস রিটার্ন কমে গেলে সেক্ষেত্রে রাইট ভেন্ট্রিকল থেকে, রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকল আউটপুট কমে যাবে। এবং এরপর কি হবে? এরপর রাইট ভেন্ট্রিকল দিয়ে যেটা পালমোনারি সার্কুলেশন হয়ে লাংসে যেত, তাহলে এই যে লাংসে গেল, লাংসে যাওয়ার পর সেটা পিউরিফিকেশনের পর কোথায় চলে আসবে চিকিৎসকবৃন্দ? এই পিউরিফিকেশনের পর চলে আসতো লেফট অ্যাট্রিয়ামে, এরপর লেফট ভেন্ট্রিকল, এবং লেফট ভেন্ট্রিকল হয়ে সেটা আমাদের পেরিফেরিতে সার্কুলেশন মেইনটেইন করতো। তাহলে টোটাল পারফিউশন কমে যাচ্ছে, অর্থাৎ সিস্টেমিক সার্কুলেশনও কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। এবং এই যে পারফিউশন যখন কমে যাবে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমাদের রেনাল আর্টারি, শুধু রেনাল আর্টারি কেন, প্রত্যেকটা অর্গানে কিন্তু পারফিউশন কমে যাবে। স্পেসিফিক করে রেনাল আর্টারির কথা এই জন্য বললাম, রেনাল আর্টারিতে যখন পারফিউশন কমে যাবে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা জানি যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন সিক্রেশন হবে, এবং এই যে যখন রেনিন সিক্রেশন হয় সেক্ষেত্রে কি হবে? আমরা জানি যে যদি আমরা সেই কিডনিটা আঁকার চেষ্টা করি, যখন রেনাল আর্টারিতে পারফিউশন কমে যাচ্ছে তখন জেজি সেল থেকে রেনিন সিক্রেশন হচ্ছে। এই রেনিনটা কি করবে? লিভার থেকে আমরা জানি যে একটা স্পেশাল প্রোটিন আসে, দ্যাট ইজ অ্যানজিওটেনসিনোজেন, তাই তো? এই যে অ্যানজিওটেনসিনোজেন প্রোটিন, রেনিন এসে তাকে কনভার্ট করবে কিসে? অ্যানজিওটেনসিন 1-এ, তাই তো? অ্যানজিওটেনসিন 1-এ কনভার্টেড হলো, এরপর অ্যানজিওটেনসিন 1-কে অ্যানজিওটেনসিন 2-তে কনভার্ট করবে, ACE।
তাহলে এসি মিডিয়েটেড অ্যাক্টিভেটেড পাথওয়ের মাধ্যমে তখন কি হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 আমরা পাবো। এই অ্যাঞ্জিওটেনসিন 2 কিন্তু ডিরেক্টলি কাজ করবে এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের জোনা গ্লোমেরুলোসার উপর, যেখান থেকে অ্যালডোস্টেরন রিলিজ হবে। এই যে অ্যালডোস্টেরন রিলিজ হলো, সে কি করবে, সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন করবে। তাহলে এটা অন্যতম একটা কারণ কেন আমাদের সিরোসিস অফ লিভার বা হেপাটিক ইডেমা কেন ডেভেলপ করছে। তাহলে আমরা শুরু করেছিলাম কোত্থেকে, আমরা একেবারে শুরুতে দেখেছিলাম পোর্টাল হাইপারটেনশন, যেটা স্প্লাঙ্কনিক ভেসোডাইলেশন করেছিল, এবং এই যে স্প্লাঙ্কনিক ভেসোডাইলেশন হলো, স্প্লাঙ্কনিক ভেসোডাইলেশনের কারণে আমাদের সেন্ট্রালি বা হার্টে ভেনাস রিটার্ন কমে গেছে। ভেনাস রিটার্ন কমে যাওয়ার কারণে তখন পেরিফেরিতে পারফিউশনও কমে গেল, যার জন্য রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেটেড হলো। আর কি হবে, আরও হতে পারে, দেখুন আমাদের যখন লিভারের সিরোসিস ডেভেলপ করছে তখন লিভার নর্মাল মেটাবলিক ফাংশনগুলো কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে, তাহলে সে মেটাবলিজম করতে পারছে না। তাহলে এই যে মেটাবলিজম যখন হ্যাম্পার্ড হবে, তাহলে আমাদের ইম্পর্ট্যান্ট যে হরমোনগুলো আছে, যার ভিতর অন্যতম হচ্ছে ইস্ট্রোজেন, অ্যান্ড্রোজেন, তাহলে এই যে হরমোনগুলো তাদের ব্রেকডাউন হচ্ছে না, তাদের হাফ লাইফ বেড়ে যাচ্ছে। এই হাফ লাইফ যখন বেড়ে যাবে, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন বা অ্যালডোস্টেরন তারা কি করবে, তাদের প্রত্যেকেরই সোডিয়াম রিটেনশন ক্যাপাসিটি আছে। তাহলে এভাবেও কিন্তু আমাদের সোডিয়াম ওয়াটার রিটেনশন হচ্ছে, বা যেটা বডিতে ইডেমা ডেভেলপ করছে। আর কি হবে, আর আমরা জানি যে লিভারের সিনথেটিক ফাংশন হ্যাম্পার্ড হচ্ছে। তাহলে সিনথেটিক ফাংশনের ভিতরে আছে অ্যালবুমিন সিনথেসিস করা, অ্যালবুমিন সিনথেসিস করতে পারছে না। তাহলে না হলে কি হবে, সেক্ষেত্রে হাইপোঅ্যালবুমিনেমিয়া ডেভেলপ করবে, যার জন্য কি হবে, অনকোটিক প্রেশার ফল করবে। এই কয়েকটা কারণে কিন্তু লিভারে ইডেমা ডেভেলপ করে। তাহলে এবার আমরা প্রশ্নে চলে যাই, যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আশা করছি এটার উত্তর এবার আপনারাই দিতে পারবেন, আমার কিছু বলার প্রয়োজন হবে না। ইভেন্টস দ্যাট লিড টু ইডেমা ইন কেস অফ লিভার সিরোসিস কেন হচ্ছে, ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন। কথা মিলেছে, তাহলে এটা কি হবে, ট্রু। আপনারা নিশ্চয়ই বলতে পারছেন। ইনক্রিজ প্রোটিন লস, আসলে কি প্রোটিন লস হচ্ছে, প্রোটিন কিন্তু লস হচ্ছে না। এটা পারতপক্ষে দেখে মনে হতে পারে যে এটা কারেক্ট, আসলে কিন্তু এটা ফলস, কারণ প্রোটিন এক্ষেত্রে লস হচ্ছে না। যদি আমাদের নেফ্রোটিক সিনড্রোম বলা হতো তাহলে এটা কারেক্ট হতো, তাহলে এটা ফলস। ডিক্রিজড প্লাজমা অনকোটিক প্রেশার বা প্রোটিন সিনথেসিস, এটা কারেক্ট। ডিক্রিজড রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, আসলে কি ডিক্রিজড নাকি ইনক্রিজড, কেননা পারফিউশন ফল করছে, তাহলে এটাও ফলস। নেক্সট, লিম্ফেটিক অবস্ট্রাকশন, লিম্ফেটিক অবস্ট্রাকশনের সাথে আমাদের লিভার সিরোসিসের কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে প্রশ্নটা, এক্ষেত্রে আমাদের কারেক্ট কোনটা, অপশান এ এবং অপশান সি। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করছি আপনারা আজকের যে আলোচনা ছিল আপনাদের জন্য এটা সহজবোধ্য হয়েছে। তাহলে রেসিডেন্সি পরীক্ষার জন্য সময় খুব কম আছে, এই সময়ে আপনারা প্রিভিয়াস ইয়ার্সের যত ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলো একটু বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবেন। আর যদি এক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা চান, সেক্ষেত্রে নিউরন মেডিকেল একাডেমির লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ ব্যাচে আপনারা নিঃসন্দেহে যুক্ত হয়ে যেতে পারেন। আমি ব্যাচটির ডিটেলস যুক্ত করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।